নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে 18তম এপিসোডে আমার অতিথি সুদূর মহারাষ্ট্র থেকে আইআইটি মুম্বাইয়ের চেয়ার প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্সেস এন্ড বায়ো ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর সৌম্য মুখার্জি। নমস্কার সৌম্য। সৌম্য আমার দীর্ঘদিনের বন্ধু, আমার স্কুলের বন্ধু, তাই জন্য সৌম্যকে আমি তুমি করে ডাকবো। আপনারা নিজ গুণে মাফ করে দেবেন। ইন্টারভিউয়ে যাওয়ার আগে প্রফেসর ডক্টর সৌম্য মুখার্জি, জাস্ট আ লিটল ইন্ট্রোডাকশন, কেন আমাদের প্রথমত আমরা গেস্টের একটা ইন্ট্রোডাকশন দিয়ে থাকি। Professor Dr. Souma Mukherjee did his BTech in Instrumentation Engineering from Indian Institute of Technology, Kharagpur, MS in Mechanical Engineering from Colorado State University, Fort Collins, USA, and PhD in Biomedical Engineering from University of North Carolina, Chapel Hill, USA. After his PhD, he joined IIT Mumbai in 1997, where he is now an institute chair professor in the Department of Biosciences and Bioengineering. He was the head of the Center for Research in Nanotechnology and Sciences at IIT Mumbai from 2010 to 2013, and the Dean of Student Affairs of IIT Bombay from 2015 to 2019. Souma Mukherjee has research interests in the field of sensors and instruments for wide-scale deployment in resource-constrained locales for medical environment applications, mobile health security, etc. Professor Mukherjee has been associated with research in biosensors and bioinstrumentation and delivered numerous invited talks in conferences, seminars, symposia, and workshops in that area. His articles have been published in large number of international journals, and he has been on the editorial and technical committees of various journals and conferences. Presently, he's a PI or co-PI in projects worth over $2 million. He has guided and is guiding more than 30 doctoral students and 60 master's students. Souma, welcome to my show. আজকে আমরা কথা বলবো একটুখানি যে প্যান্ডেমিক সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, ভারতবর্ষ এখনো বোধহয় পিকে পৌঁছায়নি, এবং তুই যেখানে থাকিস অর্থাৎ মহারাষ্ট্রে, ইটস ইন এ ভেরি ব্যাড কন্ডিশন। সো একটু যদি, যেহেতু তুই রিসার্চ নিয়ে কাজ করিস, সো a state you reside which is most affected in India, তার এখনকার কি পরিস্থিতি সেই সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু আপডেট করিস। দেখ, মহারাষ্ট্র কিংবা বম্বের পরিস্থিতিটা সত্যি, মানে দ্য নাম্বার অফ পিপল হু আর এফেক্টেড সারা ভারতবর্ষের তুলনায় সেখানে অনেক বেশি। ফর দ্যাট ম্যাটার, যদি আজকের দিনে ধরিস, আজকের দিনে বম্বেতে এফেক্টেড অ্যাবাউট ৭৭,০০০ লোক, মহারাষ্ট্রে অ্যাবাউট ১,৭৫,০০০ লোক এফেক্টেড। তাদের মধ্যে অ্যাবাউট ৮,০০০ লোক মারা গেছে আনফরচুনেটলি। মানে সারা ভারতবর্ষের নিরিখে হিসেব করলে মহারাষ্ট্রতে ভারতবর্ষের ১/৪ এফেক্টেড লোক বাস করছে। এবং ভারতবর্ষের যদি আমরা পপুলেশন হিসেবে নিরীক্ষণ করি, পপুলেশন মহারাষ্ট্রের অ্যাবাউট ১২ কোটি, ভারতবর্ষের 130 কোটি, কাজে 1/10 অফ দ্য পপুলেশন মহারাষ্ট্রে থাকছে, সেখানে 1/4 অফ দ্য কেসেস হচ্ছে, তাহলে অবভিয়াসলি মহারাষ্ট্রতে তুলনামূলক ভাবে আরো বেশি হয়েছে। তার একটা অফকোর্স কারণ হচ্ছে পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন। মুম্বাই, পুনা এইসব জায়গাতে প্রচন্ড হাই, এবং এইখানকার যে স্লামস কিংবা যেগুলো বস্তি, সেগুলো সত্যিকারে না দেখলে ভাবা যায় না যে কতটুকু জায়গা নিয়ে কতজন লোক খুব কাছাকাছি থাকতে পারে। সুজয়, আমি একটা কথা বলি, এটা জানি না কে চালু করেছিল, চাইনিজরা চালু করেছিল না আমেরিকানরা চালু করেছিল, এই কথাটা সোশ্যাল ডিস্টেন্সিং, এই কথাটা আমার প্রচন্ড আপত্তি। কথাটা কেন এটা তো সোশ্যাল ডিস্টেন্সিং মানে আমি তোর থেকে দূরে হয়ে যাচ্ছি, সেটা আমি চাই না। মানসিক ভাবে আমরা সকলে কাছাকাছি থাকবো। ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ দ্য ওয়ার্ড টু ইউজ। সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা অ্যাকচুয়ালি আমাদের পুরো ধুয়ে মুছে ছেড়ে দেওয়া উচিত। ফিজিক্যাল ডিস্টেন্সিং, সত্যিকারের ফিজিক্যাল ডিস্টেন্সিং। কিন্তু এই বম্বের মতন শহরে, ধারাবির মতন জায়গায়, কিংবা ওয়ার্ল্ড ইসলামস, তোর ঘাটকোপারের ওদিকে যে স্লামস গুলো আছে, কুল্লায়, চেম্বুর, বিভিন্ন জায়গায়, সেখানে একটা 8 ফুট বাই 8 ফুট ঘরে 5 জন থাকে। তারা কোথায় ফিজিক্যাল ডিস্টেন্সিং করবে রে? করার তো জায়গা নেই সেটা। এবং সেখানে একবার সেখানে ফুলকি পড়লে সেটা আগুনের মতন দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে, এবং সেটাই হয়েছে অনেকটাই।
আমি যদি জিজ্ঞেস করি যে মানে ইফ ইউ I know you don't work in this field, but at the same time মহারাষ্ট্রে কবে থেকে কনসিয়াসনেস হলো that this disease is going to spread like wildfire? কোন সময়টা ঠিক, ক্যান ইউ রিকল? না, বলছি মহারাষ্ট্র অ্যাকচুয়ালি সর্ট অফ লকডাউন কিংবা সর্ট অফ ওই 144 ওই রকমের ধারাটারা এইটা অ্যাবাউট মার্চের 18-19 তারিখ নাগাদ থেকে শুরু হয়ে গেছে। ভারতবর্ষের ওই আমাদের যেটা আমাদের জনতা লকডাউন হলো একটা রোববারে, তারপরে 25 তারিখ থেকে যে লকডাউন শুরু হলো তার আগের সপ্তাহের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা বম্বে আইআইটিতে আমরা আমাদের স্টুডেন্টদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ইভেন বিফোর ভারতবর্ষের লকডাউন শুরু এবং ইভেন বিফোর মহারাষ্ট্রের লকডাউনটা শুরু হওয়ার আগে। ওকে, তো সেই নিয়ে কথা হচ্ছিল। তো অলমোস্ট আমি বলবো যে ধর মার্চের 5-6-7 তারিখ থেকে লোকের মধ্যে আসছিল যে হ্যাঁ এটা কিছু ছড়াচ্ছে, এটা একটা বাজে জায়গায় যাচ্ছে। এই যে বম্বেতে যে এরকম ওয়াইড স্প্রেড, আমরা মানে আমি দর্শকদের জন্য স্পেসিফিক্যালি মহারাষ্ট্রে যে এরকম যে ইটস রেসপন্সিবল প্রায় 1/3 or 1/4 অফ দ্য টোটাল ইন্ডিয়ান কেসেস, অ্যাক্টিভ কেসেস কিংবা ইভেন রিকভারি কেসেস অর ডেথ কেসেস, এইটা why did it happen to Maharashtra? না, তুই একটা জিনিস ভেবে দেখ, যত আমরা পশ্চিম কিংবা উত্তরের দিকে গেছি, কোথায় যেখানে ইন্টারন্যাশনাল পপুলেশন এসেছে, এটা তো এই অসুখটা তো বাইরে থেকে এসেছে। হ্যাঁ, চায়না থেকে এসেছে, ইতালি থেকে এসছে, মিডল ইস্ট থেকে এসছে, আমেরিকা থেকে এসেছে, সব বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং তুই যদি দেখিস কোথায় কত ইন্টারন্যাশনাল ফ্লাইট আসে, হয়তো সেই দিয়েই হিসেব করা যাবে স্ট্রেট আওয়ে কোথায় কত এফেক্ট হবে। আর এটাও ভাবতে হবে যে মহারাষ্ট্রে বম্বেতে যে শুধু প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে তা নয়, বম্বেতে অনেক মিডল ইস্ট থেকে হজ করতে যাওয়া, হজ না অবভিয়াসলি হজটা তো অন্য সময়, উমরা করতে যাওয়া সেরকমের আমাদের মুসলিম ভাইরা আসেন। এবং তারা কিন্তু বম্বে থেকে যারা যায় তারা টিপিক্যালি একটু বয়স্ক সেই অর্থে, কাজে সেখানে বম্বে ডেথ রেট স্লাইটলি হায়ার সিম্পলি বিকজ এখানে বয়স্ক লোকের উপরে প্রকোপটা বেশি। তারা এসেছে, তারা নিজেদের গণ্ডিতে ছড়িয়েছে যারা এসেছে বাইরে থেকে। আর একটা কথা মনে রাখতে হবে যে এইটা কিন্তু একটা কাগজে কেউ একটা লিখেছিল না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটা, এ তো বড় লোকেদের দিদি যারা বাইরে যায় তারা নিয়ে এসছে, সেটা অ্যাবসলিউটলি সত্যি নয়। যারা বাইরে যায়, বড় লোক ঘুরতে যায়, বেড়াতে যায়, তাদের সঙ্গে আমাদের অনেক শ্রমজীবী বন্ধু আছেন যারা বাইরে কাজ করে, মিডল ইস্টে কাজ করে, তারাও নিয়ে এসেছে। কাজে বাইরে থেকে যারা আসছে তারা সকলেই যে বড় লোক, তারা প্রচন্ড বাইরে ফুর্তি করতে গেছে এমন নয়। আর মহারাষ্ট্রতে সেটা অনেক বেশি, মহারাষ্ট্রতে অনেক বেশি। তার মানে তুই বলছিস মানে সহজ ভাষায় বললে, যেহেতু মুম্বাই ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য সিটি অফ দ্য কান্ট্রি, এবং সেখানে সবচেয়ে বেশি লোক, সবচেয়ে এরোপ্লেন যাতায়াত করে বিদেশ থেকে আসে, ম্যাক্সিমাম নাম্বার অফ লোক আসে, এবং কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। সুতরাং ইট ওয়াজ ভেরি ন্যাচারাল যে বম্বে আর মহারাষ্ট্র উইল বি মোস্ট এফেক্টেড, তাই তো? মানে আমি যদি সহজ করে মোটামুটি তুই দেখ, বম্বে দিল্লির উপরে প্রকোপটা খুব বেশি, বম্বের উপরে প্রকোপটা খুব বেশি। কিন্তু তুই যেখানে কেরালাতে কিছুটা আরম্ভ হয়েছিল প্রথম দিকে, ওরা খুব ভালো ট্যাকেল করেছে। কিন্তু কেরালাতে মনে রাখবি যারা কিন্তু কেরালায় গেছে তারা টিপিক্যালি মিডল ইস্ট থেকে আসছে, বম্বে হয়ে তারা কিন্তু কেরালায় ফিরছে, এবং তারা টিপিক্যালি অল্প বয়সী শ্রমজীবী মানুষ। বম্বেতে যারা আসছে তাদের কিন্তু বয়সটা অনেক বেশি অন অ্যান অ্যাভারেজ, তুই যদি সেই মানে ওইটা ধরিস, ওই একটা আমাদের মাথায় রাখতে হবে। একটা কথা জিজ্ঞেস করি, তুই তো হেড করছিস সেন্টার ফর রিসার্চ ইন ন্যানো টেকনোলজি এন্ড সায়েন্সেস, আইআইটি মুম্বাই। হেড করতাম, হ্যাঁ এক সময় ছিলাম। হ্যাঁ, করোনা মোকাবিলাতে বিশ্বজুড়ে যে রিসার্চ চলছে সেই সম্বন্ধে দর্শকদের যদি, সিন্স ইউ আর ইনটু রিসার্চ ফিল্ড এবং তোর ইন্টারেস্ট রিসার্চে, তুই বলেছিস, বারবার বলেছিস, এবং ইউ হ্যাভ মানে যেটা লিখেছিস তোর প্রোফাইলে যেটা আমি দেখতে পেলাম, ইউ হ্যাভ 30 ডক্টরাল স্টুডেন্টস এন্ড 60 মাস্টার স্টুডেন্টস ইন দ্য রিসার্চ ওয়ার্ক। এই রিসার্চ সম্বন্ধে যদি কিছু বলিস, বিকজ ইউ আর speaking from an IT platform and that to a research platform. এটা নিয়ে ধর আমাদের আইআইটি বম্বেতে অনেক কাজই হচ্ছে,
কেউ মোবাইল দিয়ে ট্র্যাকিং এর ওই ধরনের কাজকর্ম করছে সফটওয়্যার বেস, কেউ কেউ ওই ইউভি রে দিয়ে ওসব করছে। ধর আমি যেটা করছি, আমার আমার প্রিয় এখানে ফ্যাকাল্টি, তার সঙ্গে আমরা দুজনে জয়েন্টলি একটা কাজ করছি, সেটা আমরা একটা স্প্রে ডেভেলপ করবার চেষ্টা করছি, যেটা হসপিটালে কিংবা যে সার্ফেস গুলো রেগুলার লোকে ছোঁবে সেইখানে যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে ভাইরাস তার উপরে পড়লেই যাতে মরে যায়। ওকে। যে হাঁচি কাশির সঙ্গে যখন ভাইরাস বেরোয়, সেটা যাতে সেই ড্রপলেটটা পড়লেই ভাইরাস তাতে মরে যাবে, এই টাইপের একটা স্প্রে ডেভেলপ করার চেষ্টা চলছে। অনেকটা কাজ হয়েছে, এটা আমরা অনেকগুলো সার্ফেসে টেস্ট করেছি। এইটা স্প্রে করে দেওয়ার পরে যতক্ষণ না ওটা মুছে তুলে দেওয়া হচ্ছে স্প্রেটা, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কাজে মানে হসপিটালের কোনো টেবিলে সেটা স্প্রে করা হলো, তারপর যখন ব্লিচ দিয়ে মোছা হলো সেটা চলে গেল, আবার স্প্রে করতে হবে। কিন্তু যতক্ষণ সেটা স্প্রেটা আছে সার্ফেসে, ততক্ষণ ভাইরাসের ওই সার্ফেসে বেঁচে থাকার কোনো চান্স। ধর এইটা হচ্ছে, তুই ন্যানো টেকনোলজির হেড করেছিস সেন্টার, সাধারণ মানুষের জন্য যদি একটু সহজ ভাবে, প্রথম দুটো আমার প্রশ্ন একই সাথে। একটা হচ্ছে যে ন্যানো টেকনোলজির ব্যাপারটা কি হেড করিস, আর সেকেন্ড হচ্ছে কি হেড করেছিস, আর একটা ওই ন্যানো টেকনোলজি রিসার্চের ওপরে এই ভাইরাস যে মানে ভ্যাকসিন যে ডেভেলপ হচ্ছে সেটা কি কোনোভাবে জড়িত, অর ইটস হেল্পিং অর এইডিং অর সাপোর্টিং, একটু যদি সহজ ভাষায় সকল দর্শকদের জন্য এক্সপ্লেন করতে পারি। ন্যানো টেকনোলজি কথাটা দুটো ভাগ, একটা হচ্ছে ন্যানো আর একটা হচ্ছে টেকনোলজি। ন্যানো মানে একের নিচে ধর 1 বিলিয়ন, মানে একের পেছনে 9টা শূন্য, হ্যাঁ, অত ভাগের 1 মিটারের, সেটাকে 1 ন্যানোমিটার বলে। তুই বুঝতে পারছিস, আমাদের চুল হচ্ছে অ্যাবাউট 80 মাইক্রন। হ্যাঁ, আচ্ছা, তোকে ন্যানো টেকনোলজি, ন্যানো কথাটা বোঝার একটা খুব সহজ উপায় আছে। আঙুলের দিকে তাকা, নোকটার দিকে দেখ 1 সেকেন্ড, আচ্ছা 10 সেকেন্ড দেখ, ওই 10 সেকেন্ড যদি দেখিস, ওই 10 সেকেন্ডে আমাদের নোকটা 10 ন্যানোমিটার বেড়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নোকগুলো পার সেকেন্ড 1 ন্যানোমিটার করে লম্বা হয়। আচ্ছা, সেইটা হচ্ছে মোটামুটি একটা সাধারণ লোকের কল্পনার জন্য খুব ইজি ওয়ে বাতলেছিস আর কি, মানে বলেছিস আর কি। তো এইবারেতে এই যে যেটা হয়, সমস্ত জিনিস, ধর সোনা আসলে সোনার রংটা কি? সোনার রংটা হচ্ছে হলদে টাইপের, রাইট? সোনালি হলদে, যাই হোক। সেটা হচ্ছে যখন আমরা বাল্ক সোনা দেখি, মানে অনেকটা সোনা একসঙ্গে দেখি। কিন্তু সেই সোনাকে যদি আমি গুঁড়োতে আরম্ভ করি, গুঁড়োতে 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 যখন 30 ন্যানোমিটার সাইজের সোনার দানা হয়ে যাবে, সেই সোনার দানাগুলো জলে দিলে সেটা রংটা কিন্তু হবে টকটকে লাল। আচ্ছা, হ্যাঁ, কাজেই যে ওই ন্যানো লেভেলে পৌঁছে গেলে সমস্ত বস্তুর ধর্ম অনেক কিছু চেঞ্জ করে যায়, এবং সেই যে বস্তুর ধর্মগুলোকে আমরা কাজে লাগাতে পারি। যদি একটু বলি, আমি সেটাই বলছি, এবার সেখানে আছি। এবার সেইটাতে এরকমের অনেক মেটেরিয়াল আছে, অনেক বস্তু আছে যেগুলোকে আমরা খুব মানে গুঁড়িয়ে একদম ছোট ওই ন্যানো সাইজের যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেগুলো কোভিডকে মেরে দিতে পারে। আচ্ছা, এখন কিন্তু সেটা আমরা ইনজেক্ট করলে চলবে না, সেটা আমাদের বডিরও সেলের ক্ষতি হতে পারে। কাজেই আমরা সেটাকে ইনজেক্ট করার কথা বলছি না। ধর আমরা যেটা করছি সেটা সার্ফেসের জন্য। ভ্যাকসিনে অনেক সময় যেটা হয় যে ভ্যাকসিনের মলিকিউল গুলো ঠিক জায়গায় পৌঁছতে পারে না, কারণ তার আগেই এপাশ ওপাশ কিছু একটা গন্ডগোল হয়ে যায়। অনেক সময় কি সেই ওই এক একটা মানে মলিকিউল গুলো খুব কম একটা অ্যামাউন্ট অফ মলিকিউল, সেটাকে একটা আচ্ছাদন দিয়ে কভার করে দেওয়া হয় ন্যানো টেকনোলজি ইউজ। সেই আচ্ছাদন দিয়ে কভার করে, মানে যেন ক্যাপসুলের মতো খুব ছোট ছোট ক্যাপসুল, 30 ন্যানোমিটার সাইজের ক্যাপসুল, এমনি হয়তো কয়েক কোটি তুই খেলি, এবং সেগুলো নর্মালি তোর হয়তো যেখানে এফেক্টের জায়গা কিংবা যেখানে পৌঁছানোর কথা সেখানে হয়তো খুব কম গিয়ে পৌঁছতো, যেহেতু ওটাকে মুড়ে দেওয়া হয়েছে সেগুলো সেখানে পৌঁছতো। ন্যানো টেকনোলজি এইসব জায়গাতেও অনেক কাজে লাগে। আরেকটু জিজ্ঞেস করি, যেহেতু তো মানে আমি জনসাধারণ কিংবা আমার দর্শকরা, যেহেতু ইউ আর কামিং ফ্রম এ রিসার্চ ফিল্ড, তোর রিসার্চ ইনসের বায়োসায়েন্সের রিসার্চে আজকে তো লোকে বায়োসায়েন্সের দিকেই তাকিয়ে আছে, মেডিকেল এবং বায়োসায়েন্সের দিকে, ফর দিস ভ্যাকসিন।
from a researcher point of view, bioscience, nanotechnology, আজকে আমাদের দেশে রিসার্চটা কোথায় দাঁড়িয়ে আছে? দুটো প্রশ্ন আবার। একটা হচ্ছে আমাদের দেশে বায়োসায়েন্স এবং ন্যানোটেকনোলজি কোথায় রিসার্চটা দাঁড়িয়ে আছে, এবং সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে আমরা যে শুনছি অক্সফোর্ড একটু এগিয়ে আছে কিংবা কাছে, মানে তোর কাছ থেকে আই ওয়ান্ট টু ফ্রম দ্য হর্সেস মাউথ এই রিসার্চ এবং তার প্রগ্রেস সম্বন্ধে একটু জানতে চাইছি, কেন সেটাই সবার, আমার সকল দর্শকদের এটা জানার একটা কৌতূহল কিংবা উৎসাহ রয়েছে। দেখ, ভারতবর্ষ এট দ্য এন্ড অফ ইট একটু গরিব দেশ, এবং গরিব দেশ বলে আমরা কিন্তু না রিসার্চের জন্য অতটা টাকাও খরচা করতে পারিনি। রিসার্চে প্রচুর টাকা লাগে, টাকা খরচা না করতে পারলে আমাদের পিছিয়ে পড়তেই হবে, কিছু করার নেই এখানে। কিন্তু আমাদেরও দেশের প্রায়োরিটি আছে, সেটা প্রধানমন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা ভালো বোঝেন। কিন্তু আমাদের দেশে 1 টাকায় যতটা রিসার্চ হয় অন্য কোনো দেশে অতটা রিসার্চ হয় না, এটা আমি বলতে পারি। মানে আমাদের যদি 1000 টাকা দেওয়া হয়, আমরা সেটা দিয়ে যেটা করে দেখাতে পারি সেটা অন্য কোনো দেশে হয় না। কিন্তু অন্য দেশরা যেখানে আমাদের ধর আমি একটা রিসার্চের প্রজেক্ট করছি, আর তাতে হয়তো আমি 1 কোটি টাকা পেয়েছি, সেরকমের একটা রিসার্চ আমি পাইনি, মানে আমার রিসার্চের জন্য গভর্নমেন্ট খরচা করছে। সেমনি কম্পারেটিভ প্রজেক্টের জন্য অন্য দেশে হয়তো 100 কোটি টাকা খরচা করছে, কিন্তু তারা 100 কোটি টাকা খরচা করছে, এবং যেহেতু তারা 100 কোটি টাকা খরচা করছে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কিছু করতে পারছে। সেটা আমাদের দেশের একটা, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে আমরা এখন, ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমাদের দেশ আর সারা বিশ্ব কোথায় দাঁড়িয়ে আছে, এই দুটো যদি একটু দেখ। ভ্যাকসিনের জন্য মানে এখন তো লোকে বলছে, আমিও কাগজে পড়ছি, এপাশ ওপাশ যা জার্নাল পেপার পড়ছি, ভ্যাকসিনের একটু টাইম লাগবে। কিন্তু ভারতবর্ষের কাজ হচ্ছে, অক্সফোর্ডে কাজ হচ্ছে, ভারতবর্ষে তার প্রোডাকশনের কাজ হচ্ছে, সেরাম ইনস্টিটিউটে এরকমের, ভারতবর্ষের এনসিডিএস ওরকমের কিছু জায়গায় কাজ হচ্ছে, এনআইভি তে কাজ হচ্ছে, বিভিন্ন লোকে কাজ করছে। সারা পৃথিবীতে আরো বেশি লোক আরো অনেক টাকা খরচা করে করছে। এদের এই সময়তে কম্পিটিশনে আমরা যদি ভাগ্যবান হই, ভারতবর্ষ যদি ভাগ্যবান হয় সেই অর্থে, ভাগ্যবতী হয় সেই অর্থে, তাহলে হয়তো আমাদের এখান থেকেই একটা ভ্যাকসিন বেরোতে পারে। কিন্তু পুরো তো ভাগ্যের উপরে নির্ভর করা যায় না। সো সেই অর্থে মানে দেশের সায়েন্টিস্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অক্সফোর্ডের রিসার্চটা মানে তোর কাছে কতটা ইনফরমেশন আছে? আমরা তো শুনছি, সোশ্যাল মিডিয়া দেখছি, অক্সফোর্ড রিসার্চে অনেকটা মানে একদম মানে ডিটেলসটা জানি না, ঠিক জানি না আমি। মানে অ্যাকচুয়ালি তুই আমাকে বায়ো সায়েন্সের বললি, হ্যাঁ আমি বায়ো সায়েন্স আর বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি, কিন্তু আমি ইনস্ট্রুমেন্টেশন করি, কাজে আমি ওই সায়েন্স, ভ্যাকসিন ডেভেলপমেন্ট, বায়োটেকনোলজি, জিন ম্যানিপুলেশন ওইগুলো কিন্তু আমি খুব একটা করি না, বুঝিও না। এবার বলছি যে মহারাষ্ট্রে, যেটা কলকাতায় মানা হয়নি, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথেষ্ট চেষ্টা করেছেন যাতে এই সোশ্যাল কিংবা ফিজিক্যাল ডিস্টেন্সিং থাকে, মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে, মুখে হাতে কিংবা চোখে হাত না দেয়, এমনি কারো খবর পেলে যেটা আইসোলেশন, কোয়ারেন্টাইন, এইগুলো কিন্তু ফার্স্ট অফ অল খুব কম হয়েছে, এবং লোকে যতক্ষণ না ইনফ্যাক্ট প্যারাসিটামল খেয়ে শোনা গেছে যে জ্বর কমিয়েছে, সেটাও কি মহারাষ্ট্রে একই রকমের হয়েছে যার জন্য এত স্প্রেড? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে সুজয়, যে আমাদের দেশে অত জায়গা নেই, এই শহরগুলোতে জায়গা নেই, তুই ফিজিক্যাল ডিস্টেন্সিং কোথায় করবি? একটা ঘরে 8 জন শোন, সে একটা ঘরে, এটা হচ্ছে মহারাষ্ট্রের একজন শ্রমিকের লাইফ। সকালবেলা উঠে একটা কমন বাথরুম আছে, টয়লেট আছে, সেখানে গেল, হয়তো কিছু ব্রেকফাস্ট খেলো কোথাও একটা দোকানে, খেয়ে সে বেরিয়ে গেল, কাজে গেল, হয়তো তার রেগুলার কাজ আছে, হয়তো রেগুলার কাজ নেই, রাস্তার একটা কোণে দাঁড়ালো, সেই কোণ থেকে যারা ওই লেবার কন্ট্রাক্টর তারা এসে নিয়ে গেল কোথাও একটা কাজ করতে, রাত্রিবেলা ফিরলো, হয়তো কোথাও একটা একটু ছোট করে বাংলা টাংলা খেলো, একটু ডিনার টিনার খেলো, খেয়ে এসে ওই দুম করে ঘরে শুয়ে ঘুমিয়ে পড়লো। ওই ঘরে কিন্তু তার দিনের বেলায় থাকার জায়গা নেই। কাজে লকডাউনের সময় তুই তাকে বললি যে তোমরা 5 জন ওই ঘরেতেই বসে থাকো, সেটা কি হয় কখনো? তারা বাইরে বেরিয়ে পড়েছে, তারা বাইরে ঘোরাঘুরি করছে, সেটা তো হবেই, সেখানে তাদের জায়গা নেই সেখানে। কাজেই লোকের মধ্যে সচেতনতা এখন অনেক বেড়েছে। এখন যদি আমি রাস্তায় যাই, আমি
100-র মধ্যে হয়তো 5 জনকে দেখি যারা মাস্ক পরে নেই। কিন্তু অবভিয়াসলি প্রথম দিকে সেটা ছিল না, এখন সেটা হয়েছে, কারণ খুব কড়াকড়ি করছে। কিন্তু আমার তোর সাথে যা কথা হয়েছে সেখানে দেখেছি যে আইআইটি মুম্বাই যেখানে তুই রয়েছিস সেই জায়গাটায় কিন্তু অত স্প্রেড করেনি। হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ আইআইটি বোম্বেতে তো আমরা তো বেশ ভালো বাড়ি নিয়ে আছি, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জায়গা আছে। আমাদের এখানে হয়নি তা নয়, আমাদের অ্যাকচুয়ালি আইআইটি বোম্বেতে অ্যাবাউট 13টা কেস হয়েছে, কিন্তু সেই 13টা কেস মানে আমাদের স্টাফ ফ্যাকাল্টি মিলিয়ে হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ অ্যাকচুয়ালি ক্যাম্পাসের বাইরে থাকতেন, মানে একজন দুজন মারাও গেছেন, কিন্তু তারা প্রাইমারিলি ক্যাম্পাসের বাইরে থাকতেন। 13টা কেস হয়েছে, অ্যাবাউট 10,000-11,000 লোকের মধ্যে অ্যাবাউট 13টা কেস হয়েছে। হ্যাঁ, তার জন্য ব্যাপারটা হচ্ছে যে আইআইটি ইএমসি বম্বে মিউনিসিপাল কর্পোরেশন তো এক রাখি, আমাদের আইআইটির অ্যাডমিনিস্ট্রেশন তার উপরে আরো এক রাখি, কাজেই অনেক বেশি। আর এখানে বলেছে যখন মাস্ক পরে ঘুরতে হবে, এখানে মাস্ক পরে সকলে ঘুরছে, সেটা নিয়ে তো কোনো কথা হবে। ডিসিপ্লিন অনেক বেশি ছিল, ডিসিপ্লিনটা ইন্টারনালি ক্যাম্পাসের মধ্যে ডিসিপ্লিন অনেক বেশি। এবার একটু বলছি ধর আমাদের কাজের লোক বাড়িতে যারা কাজ করেন, মেড সার্ভেন্ট বলা যায়, তাদের ঢোকা বন্ধ হয়ে গেছে ওই 25শে মার্চ থেকে, এখনো কিন্তু তারা আসেনি আর কাজে। আমরা তাদের মাইনে দিয়ে যাচ্ছি, তারা বাড়িতে আছেন। আমাদের ইনস্টিটিউট থেকে বলেছে বাবা আমরা ঢুকতে দিচ্ছি না, কিন্তু ওরা তো গরিব লোক, ওদের মাইনে দিয়ে দাও, তো আমরা মাইনে দিয়ে যাচ্ছি তাদের, তারা বাড়িতে আছে যখন লকডাউন পুরো, কিন্তু সেটা পুরো মানে কড়া ভাবে বন্ধ করে দিয়েছে যে তা আসবে না। এমনি বলছি, তোর কোন চেনা লোকের কি ওখানে সাফার করেছে জানিস কি, মানে টোটাল? এবং সেই ফ্যাকাল্টিদের মধ্যে হয়েছে 2-3 জনের। তাদের কি ট্রিটমেন্টের কোনো অসুবিধা হয়েছে যে হসপিটাল পায়নি? না, মানে না, তাদের লাইটের উপর দিয়ে হোম কোয়ারেন্টাইন করে হয়ে গেছে। হোম কোয়ারেন্টাইন। এবার আরেকটু সিরিয়াস প্রশ্নে আসি আমরা, ইন্টারভিউ একদম শেষের দিকে যাচ্ছি। এই যে লকডাউন, এই যে করোনা, এই যে লকডাউন, এবং তুই থাকিস আমাদের মানে বলা যায় কমার্শিয়াল ক্যাপিটাল অফ দিস কান্ট্রিতে, সেখানে এই যে আমাদের ইকোনমির যে এরকম একটা ডিজাস্টার, এত শক, অ্যাজ তুই নিজে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করেছিস, আমেরিকায় রিসার্চ করে মাস্টার্স করেছিস, পিএইচডি, তোর মেয়ে বাইরে থাকে, so you have traveled all around the globe for giving your lectures and all. তোর কি মনে হয় যে এর ইম্প্যাক্ট, এই ইকোনমিক হিটের ইম্প্যাক্টটা কতটা? একটা প্রশ্ন, how long will it really require to recover this economic splash? এইটা খুব শক্ত প্রশ্ন, আমি ইকোনমিস্ট নই। হ্যাঁ, কাজেই আমার কিন্তু এটা আমার ধারণা কিংবা হোপ কিংবা আশা বলতে পারিস, ভারতবর্ষ খুব শক্ত জায়গা, বুঝলি, মানে ভারতীয়রা খুব শক্ত জায়গা, খুব রেজিলিয়েন্ট। হ্যাঁ, অনেক ঝঞ্ঝা প্লাবন অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ, তারপর তারাক করে কিছুদিন বাদে উঠে দাঁড়িয়ে গেছে। এখন হ্যাঁ সত্যি কিছুদিন একটা ইকোনমিক একটা টালমাটাল যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছে সেসব নিয়ে। আমার মনে হয় না যে এটা খুব বেশি দিন লাস্ট করবে। যেটা হয়েছে খারাপ সেটা হচ্ছে যে লকডাউনের সময়টাতে, ওই সময় যদি সকলকে আশ্বস্ত করা যেত তোমরা যেখানে আছো সেখানে থাকো, আমরা পয়সা পৌঁছে দেবো, খাবার পৌঁছে দেবো, তোমরা কিছু ভেবো না, কোথাও যেও না সেখান থেকে, তাদের যদি সেই আশ্বাসটা এবং সেই কাজটা যদি তাড়াতাড়ি শুরু করা যেত, তাহলে আমাদের দেশে অনেক লোক ওই দুর্গতি, ওই বাড়ি যাওয়ার জন্য শত শত মাইল হেঁটে বাড়ি যাওয়া, ওই দুর্গতি গুলো হতো না। সেটাকে অ্যাভয়েড করা হয়তো যেতে পারতো। কিন্তু বিলিভ মি, এখন আবার মহারাষ্ট্রের লোক ফিরে আসছে কিন্তু কাজের জন্য, অলরেডি রিভার্স ট্রেন গুলো বেশ ভর্তি হতে আরম্ভ করেছে। কাজেই ইকোনমি খুব বেশি দিন এটাতে সাফার করবে না। এটা বলছি সেটা ভেরি পজিটিভ ইন দিস। এবার হচ্ছে যে আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। এবার একটা প্রশ্ন, এই সম্বন্ধে, এই প্যান্ডেমিকের এই অবস্থাতে, এনিথিং ইউ ওয়ান্ট টু কনভে টু মাই ভিউয়ার্স, এনিথিং which comes on its mind which should be remembered or which should be done, a message from you to my viewers?
আমি একটা কথা বলবো যে প্যান্ডেমিকের মধ্যে ওই বিএম কথাটা ভুলে গিয়ে লোকে প্যানিক খেয়ে গিয়ে মুশকিল করে ফেলছে। আচ্ছা, ওকে, প্যানিকের কোনো দরকার নেই, সাবধানতার দরকারটা আছে। ধর আমি তোকে বলি, হংকং কিংবা তাইওয়ানে আমি দেখেছি, ওখানে যদি কারোর ছোটখাটো সর্দি কাশি হয়, সে যদি রাস্তায় বেরোয়, সে না মাস্ক পরে বেরোয়, right. সেটা অন্য লোককে প্রোটেক্ট করবার জন্য। আর তুই যদি রাস্তায় খকর খকর করে কাশিস আর তোর যদি মাস্ক না থাকে, লোকে তোর দিকে কেমন একটা টেরা ভাবে তাকাবে। কাজে ওখানে ওদের সেই কালচারটা, সেই ডিসিপ্লিনটা আছে, আমাদের সেটা করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সেটাকে জাগাতে হবে। কাজে প্যান্ডেমিক নিয়ে প্যানিক না করে আমরা যদি সাধারণভাবে জিনিসটাকে আমাদের নিজেদের মধ্যে ডিসিপ্লিনটা, নিজেদের এই এই যে ক্লিনলিনেস, এই ধরনের জিনিসগুলো বাড়ালে শুধু এই প্যান্ডেমিকে নয়, ভবিষ্যতে প্রচুর প্রচুর প্যান্ডেমিকে অনেক অনেক কাজ। Excellent, কারণ excellent. তুই চিন্তা কর, যত বাচ্চা ডায়রিয়া হয়ে মারা যায়, আমরা যদি একটু ক্লিনলিনেসটাকে যদি আরম্ভ করে দিই, কত বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো সেখানে। এটা হয়ে যদি আমরা আমাদের ক্লিনলিনেসটাতে অভ্যেস হয়ে গিয়ে যদি বেশ কিছু বাচ্চা বাঁচে, তাহলে তো আমি একদিকে বলবো যে হয়তো এই প্যান্ডেমিকটা দরকার ছিল একটু, কিন্তু আমি কিন্তু সত্যি যারা মারা গেছেন তাদের তো it is supposed to bring a drift, মানে shift in our day-to-day life behaviors also, মানে এক্স্যাক্টলি, মানে সেটা যদি হয় না তাহলে খুব ভালো হবে, এবং সেটাই আমাদের করা দরকার। এবং আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন, a message, আমার এই প্রোগ্রামটা is going to all parts of the globe. আমরা তোর কাছে আসার আগে 17টা এপিসোড হয়েছে, we have traveled more than 10 countries. So a message from Maharashtra, from India to the rest of the world, কেমন তোরা আছিস, কি ভাবছিস, কতদিনে ইন্ডিয়া will recover, কতদিনে মহারাষ্ট্র will? আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন। India will become a message from Maharashtra, from India to the rest of the world, কতদিনে recover could be, and how are things going over? The things are in the আমাদের জনচেতনায় we are already in the recovery mode. Okay. নাম্বারসে না হলেও লোকে আগে যেটা একটা অস্ট্রাসাইজেশন টাইপের হয়ে যাচ্ছিল, সেটা এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। লোকে দেখেছে আমারও হতে পারে, তোমারও হতে পারে, আজকে হতে পারে, কালকে হতে পারে, তুমি থাকতে পারো, নাও থাকতে পারে। কারুর একটা হালকা কাশি দিয়ে বেরিয়ে গেল, কারুর কিছুই দেখা গেল না, এটা লোকে বুঝতে আরম্ভ করছে। কিন্তু সাবধানে থাকতে হবে। কাজে মানে দা অনলি মেসেজ দ্যাট আই হ্যাভ ইজ দ্যাট এট দ্য এন্ড অফ ইট, আমরা ভারতীয় এসব প্যান্ডেমিক এটসেট্রা এটসেট্রা আমরা বহু দেখেছি ইন দা পাস্ট। আমরা দেখিনি, আমাদের বাবা ঠাকুর দাদারা দেখেছেন, হ্যাঁ, তারা এটার মধ্যে দিয়ে, এসবে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন। আমরা শক্ত জাতি, ভারতীয়রা শক্ত জাতি। আমার শেষ প্রশ্ন, আমি বলি সবসময় বিলিয়ন কি ট্রিলিয়ন ডলার প্রশ্ন। তোর কি হঞ্চ, তোর কি মনে হয় যে কতদিনে উইল get back to the old normal and not to this new normal? What may be the length of the time? Any wild guess? আমি জানি it's but পুরো ওল্ড নরমালে আমরা হয়তো আমরা কখনোই যাব না, মানে পুরো ওল্ড নরমাল। আমি বলবো যে পুরো ওল্ড নরমাল যাওয়া উচিত নয়। আমাদের যে কিছু নতুন জিনিস শিখেছি, দেখ দিনের মধ্যে 5 বার করে হাত ধোয়াটা ভালো জিনিস, সেটা সেই নরমালে আমাদের থাকা উচিত। অ্যাকচুয়ালি দ্যাট শুড বি দ্য নিউ নরমাল। ওল্ড নরমাল বলতে হ্যাঁ বাসে ট্রামে যাওয়া, কোথাও রেস্টুরেন্টে বসে খাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে যাওয়া, আমার যেটা ধারণা এটা হতে একটু সময় লাগবে, কারণ এটা অত সহজে হবে না। এখন যেটা হবে যে ইকোনমিটাকে উদ্ধার করার কাজটা অনেক বেশি তাড়াতাড়ি করতে হবে, যেন আড্ডা মারার কাজটা। আড্ডা মারাটা খুব দরকার। এই জুমে কিংবা এইসব করে আড্ডা মারছি আমরা, সেটা হয়তো জুম টুম করেই করে কাজকর্মটাকে ঠিক করে ইকোনমিটাকে দাঁড় করালে আসবে। এই যে বন্ধু বান্ধবের সঙ্গে মিট করা, কোন একটা রেস্টুরেন্টে যাওয়া, ওইগুলো হয়তো হতে একটু সময় লাগবে। এটা অন্তত আরো একটা তো ওয়েভ হবে, তো এটার একটা ছোট ওয়েভ হবে, একটা আসবে। এখন সেটার পরে আমরা যদি ওই দ্য সো কল্ড স্প্যানিশ ফ্লু 1918-19 কথা ভাবি, ওটা প্রায় 2 বছর লেগেছিল যেতে। আমি এই ক্ষেত্রে কিন্তু 2 বছর হয়তো লাগবে না, কারণ আমরা এখন সায়েন্টিফিক্যালি অনেক বেশি উন্নত, অনেক অ্যাডভান্স। কাজে আমরা হয়তো 2 বছর লাগবে না, কিন্তু একটু সময় লাগবে টু গেট ব্যাক টু সামথিং হুইচ উইল গট নর্মাল।
থ্যাংক ইউ। সমর থেকে অনেক এনলাইটেনিং খবর আমরা পেলাম। হি ওয়াজ ভেরি লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল। যেটা বললো যে এক্ষুনি কিন্তু হবে না, হি ডিডন্ট আটার দ্য টাইম ফ্রেম, কিন্তু তো বলছে 2 বছর হয়তো লাগবে না, মেবি 6 months to 1 year's টাইম। আর বলছে কখনোই উইল নট গো ব্যাক টু দ্য ওল্ড নর্মাল। যেটা নিউ নর্মালে হচ্ছে কিছু কিছু ভালো জিনিস হয়েছে, হাত দেওয়া হয়েছে, মুখ ঢাকা হচ্ছে, যেটা বললো যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে লোকে এমনি হাঁচি কাশি হলে এমনি মাস্ক পরে বেরোয়, না বেরোলেই বরঞ্চ লোকে অন্য লোকেরা হাঁচি কাশলে এমন ভাবে তাকায় যে সেই লোকটাই লজ্জায় পড়ে যায়। তো আমরা যা যা দেখেছি, আজকে আইটি এডুকেশন নিয়ে কথা হলো না, আমরা পরে আরেকদিন বলবো, কিন্তু নিশ্চয়ই মিক্সড মোড অফ এডুকেশন নিয়ে বলবে যে আমরা অনলাইন এবং অফলাইন মিলেই যে একটা কম্বাইন্ড মেথড অফ এডুকেশন এগোবো। সুতরাং বাট হি ইজ ভেরি পজিটিভ যে আমরা অনেক রকম এরকম প্যান্ডেমিক দেখেছি, উই হ্যাভ গট ওভার ইট, এবং আমরা একে নিশ্চয়ই করোনাকে জয় করে আগের দিনের না হলেও আগের দিনের মতো ফিরে আসবো আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম। ফিরে আসবো পরের এপিসোডে। আপনারা ভালো থাকবেন। আর চলে যাওয়ার আগে রোজ দিনের মধ্যে বলে যাব, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়।